গাইস, ওয়েলকাম টু এসডব্লিউজি একাডেমি। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা নিট, এসএমএফডব্লিউবি, এনএম, অল ইন্ডিয়া বিভিন্ন যে মেডিকেল এক্সামের জন্য যারা 2022-এর জন্য 2012-এর জন্য যারা প্রিপারেশন নিতে চলেছো, তাদের জন্য আমাদের এসডব্লিউজি একাডেমি থেকে আমরা একটা পরিকল্পনায় এখানে আমরা তৈরি করেছি যে আমরা রেগুলারলি তোমাদের এখানে ক্লাস নেব এবং আমাদের প্লেলিস্ট অনুযায়ী ইউটিউবে বিভিন্ন ভিডিও আমরা আপলোড করতে থাকবো। সম্পূর্ণ এনসিইআরটি বেসড এখানে তোমাদের পড়ানো হবে এবং আশা করি এই আমাদের প্রকল্পটি তোমাদের সকলেরই খুব উপকার লাগবে। যদি তোমরা এটাতে এফোর্ট দেখাও, যদি তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হও, তাহলে আমরা সেখানে বিভিন্ন নোটস আপলোড করতে থাকবো, যা যা পড়ানো হয়েছে পিডিএফ আপলোড করতে থাকবো, বিভিন্ন পপ আপ যে এমসিকিউ, বিভিন্ন টেস্ট সিরিজও আমরা সেখানে আপলোড করব। তোমাদের সম্পূর্ণরূপে একটা ভালোভাবে পরীক্ষা তোমাদের ব্যবস্থা করার জন্য। আর তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও আমাদের এই রেগুলার ক্লাসগুলি অ্যাটেন্ড করার জন্য। তাহলে দেখো, আমাদের এনসিইআরটি বেস তোমাদের যে আমাদের যে এক্সামগুলো হয় পশ্চিমবঙ্গে বা অল ইন্ডিয়া বিশেষে, এনসিইআরটি বেসে কিন্তু আমাদের কোশ্চেন এখানে করানো হয়। আমি বাংলায় তোমাদের এখানে পড়াবো বায়োলজিটা, এবং এখানে দেখো আমি ইংলিশটা এখানে বইটা যে বুকটা তোমরা ইউজ করবে সেটা ইংলিশ বুকটাই প্রিফার করছি, কারণ যে লাইন তুলে কোশ্চেন আসে আমাদের নিটে বা তোমাদের যে প্যারামেডিক্যাল এক্সামে, বেসিক্যালি ইংলিশ বই থেকেই তোমাদের লাইনগুলো ডাইরেক্ট হুবাহু চলে আসে। তার জন্য ইংলিশ বইটা যদি তোমরা স্টাডি করতে থাকো, তাহলে ওই লাইনগুলোর কোশ্চেনগুলো কিন্তু তোমরা অ্যাটেম্প করতে পারবে, কিন্তু বোঝানোটা আমি বাংলাতে বোঝাবো যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে তোমরা এখন খাতা পেন নিয়ে এখানে তোমরা রেডি হয়ে যাও, যে যে নোটসগুলো বলবো, যে পয়েন্টগুলো বলবো, সেটা তোমরা নোট করতে থাকবে। এবং এনসিইআরটি বই যদি না থাকে, শীঘ্রই এনসিইআরটি বই কিনে নাও বায়োলজির এবং ফিজিক্স কেমিস্ট্রিরও অলসো। এবং এনসিইআরটি বইটা পাশে নামিয়ে যে যে লাইনগুলো আন্ডারলাইন করতে বলবো সেগুলো আন্ডারলাইন করবে, এবং যে যে নোটসগুলো লিখতে শুরু করবে। তাহলে চালাও খাতা পেন নিয়ে, চলো ভিডিওটি শুরু করা যাক। আজকে যেটা আমরা পড়াবো সেটা দেখো, বায়োলজির ফার্স্ট ইউনিটের ফার্স্ট চ্যাপ্টার লিভিং ওয়ার্ল্ড। খুবই ইন্টারেস্টিং, খুবই ইম্পর্টেন্ট একটা এখানে চ্যাপ্টার। দেখো লিভিং ওয়ার্ল্ড, এখান থেকে নিটের পার্সপেক্টিভে তিনটে কি দুটো এখানে কোশ্চেন আছে। চ্যাপ্টারটা তোমাদের ইম্পর্টেন্ট, আমি লাইন ধরে ধরে তোমাদের এখানে বুঝিয়ে দেবো। পার্টিকুলারলি প্রথমে দেখো, বেসিক্যালি আমাদের লিভিং কথাটির অর্থ কি, তার প্রথম কথা তোমাদের জানতে হবে কি লিভিং কথাটির অর্থ কি। দেখো, যে লিভিং এর আমাদের কিছু বৈশিষ্ট্য থাকে, যা আমরা ছোট থেকেই পড়েছি, যে আমাদের যে এনভায়রনমেন্টে দু ধরনের আছে, একটা জড় একটা জীব। তার লিভিং ওয়ার্ল্ড ফার্স্টে আমরা পড়বো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য লিভিং। তো লিভিং এর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। দ্য লিভিং এন্টিটিস, লিভিং বিইং, এর কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে। কি কি ক্যারেক্টারিস্টিক্স এগুলো? না, একটা হচ্ছে তোমাদের গ্রোথ, দু নম্বর হচ্ছে তোমাদের রিপ্রোডাকশন, মানে তোমাদের জনন প্রক্রিয়ার মধ্যে নিজেদের বংশ বিস্তার করার যে প্রবণতা, সেটা হচ্ছে রিপ্রোডাকশন। তিন নম্বরে তোমরা বলতে পারি এখানে মেটাবলিজম। আমি সবগুলো তোমাদের এক্সপ্লেন করবো, আগে লিখে দিচ্ছি। রিপ্রোডাকশন হতে পারে, মেটাবলিজম। চার নম্বরে তোমাদের এখানে দেখো আসতে পারে তোমাদের যে কনসিয়াসনেস, যেটা সবচেয়ে বেশি আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিনা কনসিয়াসনেস। সেলুলার অর্গানাইজেশন, তারপরে তোমাদের এখানে থাকতে পারে কি বলতো, তোমাদের যে ডিগ্রি অফ ভ্যারাইটি থাকতে পারে। দেখো এই টাইপের কতগুলো আমাদের এখানে জিনিস আছে। সেলফ কনসিয়াসনেস আসতে পারে। তো এইগুলো হচ্ছে তোমাদের একটা লিভিং বিইং বা লিভিং এন্টিটির, এগুলো হচ্ছে কয়েকটা প্রপার্টি। এগুলো দেখো, এর মধ্যে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং একটা কোশ্চেন তোমাদের চলে আসে, যে গ্রোথটা, রিপ্রোডাকশনটা, বা তোমাদের এই যে গ্রোথ রিপ্রোডাকশন, এগুলো কিন্তু তোমাদের একটা ফিচার। প্রত্যেকটা লিভিং বিং এর এগুলো হচ্ছে ক্যারেক্টার, কিন্তু এগুলো কিন্তু একদম ডিভাইন ক্যারেক্টার নয়, বা এগুলো কিন্তু তোমাদের একদম ডিফাইনিং প্রপার্টি নয়। কেন? দেখো, ফার্স্ট আমরা আলোচনা করব গ্রোথ নিয়ে। গ্রোথ, তাহলে গ্রোথ হলো যে কোনো লিভিং বিং এরই একটা প্রপার্টি, কারণ অল লিভিং বিং গ্রো। যে কোনো সমস্ত লিভিং বিং গ্রো করতে থাকে। একটা গাছ যেমন বড় হতে থাকে, একটা প্রাণী যেমন বড় হতে থাকে, কিন্তু কেবলমাত্র কি গ্রোথটা লিভিং বিং এর দেখতে পাওয়া যায়? কোনো পাহাড় পর্বত, যেমন হিলস, কোনো হিলস
বা তোমাদের যদি কোনো ডাস্টবিনে নোংরা থাকে, সেখানেও তো তোমাদের ক্রমশ এরকম স্তূপাকৃতি ভাবে জিনিস পড়তে পড়তে তো বড় হতে থাকে না। এই টাইলে এই যে নন লিভিং অবজেক্টগুলো যেহেতু বড় হতে থাকছে, তার জন্য গ্রোথটাকে কিন্তু ডাইরেক্ট আমরা ডিফাইনিং প্রপার্টি কিন্তু আমরা এখানে বলতে পারবো না। তাহলে এখানে একটা স্টেটমেন্ট তোমার লিখে রাখবে, ইজ নট গ্রোথ ইজ নট এ ডিফাইনিং প্রপার্টি অফ লিভিং বিং। গ্রোথটা একটা ফিচার, অবশ্যই গ্রোথটা একটা ফিচার অফ লিভিং প্রপার্টির একটা বৈশিষ্ট্য, একটা ক্যারেক্টারিস্টিক, কিন্তু সেটা ডিফাইনিং প্রপার্টি নয়। কারণ গ্রোথটা কিন্তু আমরা যে কোনো নন লিভিং অবজেক্টের ক্ষেত্রেও দেখতে পাই। এই জিনিসটা মনে রাখবে। এইখান থেকে তোমাদের কোশ্চেনগুলো আসে, যে তোমাদের এখানে বলে দেবে যে গ্রোথটা কি একটা ডিফাইনিং প্রপার্টি, ট্রু অর ফলস। তাহলে তোমরা উত্তর দেবে ফলস। নেক্সট দেখো রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন এমসে একবার কোশ্চেন এসেছিল যে রিপ্রোডাকশন আমাদের যে ডিফাইনিং প্রপার্টির মধ্যে রিপ্রোডাকশনটা আসে কি না। তাহলে দেখো রিপ্রোডাকশনটা কিন্তু ডিফাইনিং প্রপার্টির মধ্যে আসবে না। কেন? কারণ রিপ্রোডাকশনের ক্ষেত্রে আমরা এটা অবশ্যই জানি যে সকল লিভিং এন্টিটি বা সকল লিভিং বিংই কিন্তু রিপ্রোডাকশন করতে পারে। সকল লিভিং এন্টিটি রিপ্রোডাকশনের মাধ্যমে নিজেদের বংশবিস্তার করতে পারবে, কিন্তু যেমন আমাদের কিছু এক্সাম্পল আছে। যেমন দেখো এখানে কিছু আহ, যদি কিছু এক্সাম্পল নিই, যেমন ওয়ার্কার হানিবি, ওয়ার্কার হানিবি যেটা আমাদের কিন্তু শ্রমিক মৌমাছি, ঠিক আছে, শ্রমিক মৌমাছি। শ্রমিক মৌমাছিদের কি থাকে, শ্রমিক মৌমাছি কিন্তু ইনফার্টাইল হয়, তারা কিন্তু বংশবিস্তার করতে পারে না। ঠিক সেরকমই হচ্ছে আমাদের মিউল। মিউল যেটা আমরা গাধা এবং ঘোড়া দুটোর যে ইনব্রিডিং এর মাধ্যমে, ইন্টার স্পেসিফিক হাইব্রিডেশনের মাধ্যমে যে মিউল তৈরি করা হয়, তারাও কিন্তু রিপ্রোডাকশন অক্ষম হয়। এবং ইনফার্টাইল কাপেল, ইনফার্টাইল কাপেল অর্থাৎ যে সকল আমাদের যে দম্পতি সন্তান প্রসব করতে পারে না, এরকম যে দম্পতি আসে, তারা কিন্তু দেখো রিপ্রোডাকশন করতে পারে না, কিন্তু তারা তো লিভিং এন্টিটি। এমনটা তো নয় যে তারা মৃত, এমনটা নয় যে তারা জীবিত নয়, তারা কিন্তু জীবিত, কিন্তু তারা রিপ্রোডাকশন করতে পারে না। তাই রিপ্রোডাকশনটিকে আমরা বলতে পারি যে এটা একটা ডিফাইনিং প্রপার্টি, মানে এটা একটা কি সর্বোচ্চ আমাদের ক্যারেক্টারিস্টিক্স কোনো একটা লিভিং বিং না, এটা একটা প্রপার্টি। হ্যাঁ, রিপ্রোডাকশন ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য লিভিং বিং, বাট ইট ইজ নট দ্য ডিফাইনিং প্রপার্টি অফ দ্য লিভিং বিং। তো এটা ইট ইজ নট, ইট ইজ অলসো দ্য গ্রোথের মতোই। তো reproduction is not a defining property, ঠিক আছে, it is not a defining property or the defining feature of the living being, ঠিক আছে। এখন এই দুটো হচ্ছে একমাত্র কিন্তু ডিফাইনিং প্রপার্টি নয়, রিপ্রোডাকশন এবং গ্রোথটা। গ্রোথ নিয়ে আমি কয়েকটা জিনিস তোমাদের বলতে চাই, গ্রোথ নিয়ে আমি কয়েকটা জিনিস তোমাদের এখানে বলতে চাই, তোমরা এটা প্লিজ নোট করে নাও। গ্রোথ নিয়ে, গ্রোথটা দেখো একটা হয় তোমাদের যে প্লান্ট গ্রোথ, একটা দেখো তোমাদের এখানে প্ল্যান্ট, প্লান্ট গ্রোথটা কিন্তু অলওয়েজ হতে থাকে, মানে প্লান্ট গ্রোথটা কিন্তু কোনো সময়ের জন্য হয় না, এটা কিন্তু থ্রু আউট দ্য লাইফ, থ্রু আউট দ্য লাইফ প্লান্ট গ্রোথটা কিন্তু থ্রু আউট দ্য লাইফ হয়। কিন্তু কোনো অ্যানিমেলের ক্ষেত্রে, যেমন তোমার বট গাছ সারা জীবন ধরেই কিন্তু বাড়তে থাকে, কিন্তু কোনো অ্যানিমেলের ক্ষেত্রে একটা সার্টেন এজ, একটা সার্টেন এজের পরে কিন্তু আর গ্রোথটা হয় না। এই দুটো কিন্তু এখানে ডিফারেন্স, এগুলো কোশ্চেন আসতে পারে। নেক্সট আরেকটা তোমাদের কনসেপ্ট আমি দিতে চাই, যে যে আমরা জানি যে ইউনিসেলুলার এবং মাল্টিসেলুলার, মানে এককোষী জীব এবং বহুকোষী যে জীবে আছে। মনে করো আমাদের যে ইউনিসেলুলার, ইউনিসেলুলার যে অর্গানাইজেশন, এবং আরেকটা হচ্ছে কিনা আমাদের মাল্টিসেলুলার অর্গানাইজেশন। ইউনিসেলুলার অর্গানাইজেশন, মাল্টিসেলুলার অর্গানাইজেশনের মধ্যে পার্থক্য কি? ইউনিসেলুলার মানে তার একটাই মাত্র আমাদের কোষ থাকবে, ওয়ান সেল, আর এটাতে মাল্টিপল সেল থাকবে, এটাতে মাল্টিপল সেল থাকবে। যেমন আমরা, মানুষ, গরু, ছাগল, এগুলো সবই তো মাল্টিপল সেল। কিন্তু দেখো যে কোনো ব্যাকটেরিয়া, অ্যামিবা, এগুলো জানি আমরা সিঙ্গেল সেল অর্গানিজমস। তাহলে এদের মধ্যে গ্রোথটা কি না, ইউনিসেলুলার ক্ষেত্রে যে গ্রোথটা রিপ্রোডাকশনে কিন্তু সমতুল্য। কি করে দেখো, একটা ইউনিসেলুলার অর্গানিজম, সাপোজ ধরো একটা একটা কোষ, এটা একটা কোষ, আমরা ধরলাম এটা একটা কোষ, এটা নিউক্লিয়াস, এটা কোষ। এর যে রিপ্রোডাকশন, এই রিপ্রোডাকশন মানে কি, নিজেদের বংশ বিস্তার করা, মানে এটা থেকে দুটো কোষ উৎপন্ন করলো, একটা কোষ, একটা কোষ উৎপন্ন করলো, ঠিক আছে। কিন্তু এর যে গ্রোথটা, এর গ্রোথটা কি, নিজেদের আকারটাকে বৃদ্ধি করা, এর এর গ্রোথটা নিজের আকার বৃদ্ধি করা এবং নিজের বংশ এবং এর গ্রোথও হচ্ছে কিনা একটা সেল থেকে আর একটা সেল উৎপন্ন করা। সুতরাং এর গ্রোথটাই
আমরা ইকুইভ্যালেন্ট টু বলতে পারি রিপ্রোডাকশন। তাহলে এর গ্রোথটাই আমরা কিন্তু এখানে বলতে পারি রিপ্রোডাকশন। কারণ যখন একটা ইউনিট, আমাদের যে দেহের গ্রোথ হয়, আমাদের যে নখ, চুল বা আমাদের যে স্কিন বা কোনো ক্ষতস্থানে আমাদের যে গ্রো হয়, সেটা একটা সেল থেকে আমরা বিভিন্ন সেল উৎপন্ন করার মাধ্যমেই হয়। যেমন আমাদের কোনো ক্ষতস্থানে মনে করি যে সেলটা বিদীর্ণ হলো, সেই সেলটা থেকে দুটো সেল হলো, আবার এইগুলোর থেকে প্রত্যেকটা থেকে আরেকটা আরেকটা করে, এইগুলোর থেকে আরেকটা আরেকটা করে, এইভাবে কিন্তু সেল ডিভিশনের মাধ্যমে আমাদের গ্রোথ হয়। কিন্তু দেখো একটা ইউনিসেলুলার অর্গানিজম মানে একটা এককোষী জীবের ক্ষেত্রে সেটা যে গ্রোথ করছে, দুটো সেল উৎপন্ন করলো এবং তার রিপ্রোডাকশনও কিন্তু একই সাথে ঘটলো। কারণ কি, একটা প্যারেন্ট থেকে, এটা তো তাহলে প্যারেন্ট, এই প্যারেন্ট থেকে আমাদের দুটো অফস্প্রিং উৎপন্ন হলো, মানে প্যারেন্ট থেকে দুটো তার মানে নতুন প্রোগেনি উৎপন্ন করলো তারা। তার মানে আমি বলতে পারি ইউনিসেলুলার অর্গানিজমস গ্রোথ এবং রিপ্রোডাকশন দুটো কিন্তু একসাথে সিমিলার। তার জন্য আমরা এখানে লিখেছি সিনোনোমাস। তো ইউনিসেলুলার অর্গানিজমস গ্রোথ এবং রিপ্রোডাকশনটা সিনোনোমাস। কিন্তু যে কোনো মাল্টিসেলুলার অর্গানিজমস, যেমন ধরো আমাদের হিউম্যান বিইং, যেমন গরু, ছাগল ইত্যাদি বিভিন্ন যে বহুকোষী যে জীব আমাদের রয়েছে, যাদের দেহটা একটা কোষ না একের বেশি কোষ দ্বারা গঠিত হয়, তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি, এখানে একটা ওয়ার্ড আছে যে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। যেমন কি মিউচুয়ালি, আমি তোমাদের ইংলিশে বলছি এই কারণেই বারবার বলছি ইংলিশটা প্র্যাকটিস করো। কারণ ডাইরেক্ট এই নিটে বা যে কোনো পরীক্ষাতে তোমাদের লাইন বা লাইন চলে আসে যে এরকম মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট কোনটা। বাংলাটা কিন্তু সেখান থেকে ট্রান্সলেট করে আসে, কিন্তু তোমরা ইংলিশটা জানা থাকলে তোমরা সহজে উত্তর দিতে পারো। যে কোনো এমসিকিউ 20 সেকেন্ডের মধ্যে তোমাদের অ্যান্সার দিতে হবে কম্পিটিটিভ এক্সামে, ঠিক আছে? মিউচুয়ালি হচ্ছে তোমাদের এক্সক্লুসিভ, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। কেন বলছি মিউচুয়ালি এক্সক্লুসিভ? কারণ দুটো একই সঙ্গে হতে পারে না। এটা খুবই ইন্টারেস্টিং, দেখো মানে যখন আমাদের রিপ্রোডাকশনের টাইম আসে তখন আমাদের কিন্তু গ্রোথটা কমে যায়। যখন আমরা রিপ্রোডাকশন করি তখন কিন্তু আমাদের গ্রোথটা কমে যায়। আমাদের যে ইনস্টিংক্টিভ গ্রোথ বলে, আমাদের যে ভেতরের যে গ্রোথ, মানে অ্যাকচুয়ালি আমাদের গ্রোথ, এই যে লিভিং এন্টিটিসের গ্রোথটা হচ্ছে কি না, ইন্টারনাল গ্রোথ। আমরা কিন্তু ভেতর থেকে বেড়ে উঠি, বাইরেটাও আমাদের বেড়ে ওঠে কিন্তু ভেতর থেকে বেড়ে ওঠে। কিন্তু কোনো এক্সটিংক্টিভ গ্রোথ যেটা হচ্ছে এক্সটার্নাল গ্রোথ, সেটা কিন্তু দেখতে পাওয়া যায় যে কোনো জড় বস্তু, যেমন পাহাড় বাইরের থেকে বড় হয় ধীরে ধীরে, বিভিন্ন বরফ পড়তে পড়তে পাহাড়ের আকার বাড়ে, বিভিন্ন যে আবর্জনা যে স্তূপ তৈরি হয় সেগুলো বাড়তে থাকে, এইভাবে কিন্তু গ্রোথটা দেখতে পাওয়া যায়, ঠিক আছে? এই মাল্টিসেলুলার ক্ষেত্রে কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে দুটো জিনিস কখনোই একসাথে ঘটতে পারে না মাল্টিসেলুলার অর্গানিজমস এর ক্ষেত্রে। তাহলে এই ছিল তোমাদের গ্রোথ। নেক্সট হচ্ছে দেখো যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে রিপ্রোডাকশন। ক্লাস 12 তো রিপ্রোডাকশন নিয়ে পুরো চ্যাপ্টারই আছে, এখানে জাস্ট মিনিমাম আইডিয়াটুকু দিচ্ছি। রিপ্রোডাকশন তোমাদের তিন রকম হতে পারে। একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, আর একটা হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, ঠিক আছে? সেক্সুয়াল রিপ্রোডাকশন সাধারণত কি হয় না, সেক্সুয়াল রিপ্রোডাকশন আমাদের গ্যামেট উৎপন্ন হয়, যেটা আমরা জনন কোষ বলি। মানে একটা পুংগ্যামেট বা একটা শুক্রাণু বা একটা স্পার্ম, আর একটা আমাদের এখানে ফিমেল গ্যামেট থাকবে। হয়তো ফিমেল গ্যামেট বড় হয়, সেগুলো আমাদের পরস্পর মিলিত হওয়াটাকে বলে ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন হয়ে দিয়ে আমাদের জাইগোট উৎপন্ন করবে, এগুলো এন যেগুলো ডিপ্লয়েডি লেভেল, যেগুলো আছে হ্যাপ্লয়েড লেভেলে থাকে এন দুটো মিলে ডিপ্লয়েড লেভেলে 2n উৎপন্ন করলো, এবং নেক্সট এটা থেকে আমাদের কিনা নতুন আমাদের জীব উৎপন্ন হবে। এটা থেকে আমাদের কিনা নতুন আমাদের কিনা জীব উৎপন্ন হবে, বহুকোষী কোনো একটা আমাদের জীব উৎপন্ন করলে এমব্রায়ো গঠন করবে, এই বহুকোষী আমাদের এখানে জীব উৎপন্ন করবে, যেটা আমাদের ডিপ্লয়েড টাইপ। এটা ছিল সেক্সুয়াল রিপ্রোডাকশন। পরে আমরা ডিটেলিং এগুলো সম্বন্ধে জানবো। নেক্সট হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এখানে দেখো তোমাদের এনসিইআরটি বইয়েই তোমাদের এখানে রয়েছে। যে আমি যদি এনসিইআরটি বইটা এখানে ওপেন করি, এই দেখো তোমাদের লিভিং ওয়ার্ল্ডে হোয়াট ইজ লিভিং, এগুলো অলরেডি আমি বলে দিয়েছি। গ্রোথটা ইনক্রিজ দ্য মাস অ্যান্ড ইনক্রিজ দ্য নাম্বার অফ দ্য ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স গ্রোথ, এগুলো তোমরা এখান থেকে লাইন বাই লাইন প্রতিটা লাইন তোমরা এখান থেকে রিডিং করবে। এগুলো প্রতিটা লাইন থেকেই কোশ্চেন আসে, যেটা আমি আমাদের এখানে বলছিলাম। এই দেখো মাউন্টেন বিল্ডিংস, এই তো মাউন্টেন বিল্ডিংস, এগুলো মোল্ড, এগুলো এগুলো কিন্তু গ্রো করে, কিন্তু এগুলো নন লিভিং ফিচার, এগুলো কিন্তু গ্রো করে বাট এগুলো নন লিভিং। তার জন্য দেখো গ্রোথ দেয়ার ফোর ইজ নট ক্যান নট বি টেকেন, এই লাইনটা দেখো খুব ইম্পর্টেন্ট। গ্রোথ therefore cannot be taken as a defining property of the living organisms, conditions under which it can observe in the living organisms and have to explain, and we understand that the characteristics of living system। মানে এখানে গ্রোথটা হচ্ছে কিনা আমাদের একটা ফিচার ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু কোনো একটা ডিফাইনিং প্রপার্টি নয়। সেরকম রিপ্রোডাকশনটা লাইকওয়াইজ আমরা এখানে কি বলতে পারি, ইট ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য লিভিং অর্গানিজম বাট ইট ইজ নট ডিফাইনিং
ইট ইজ নট দ্য ডিফাইনিং প্রপার্টি। কেন? রিপ্রোডাকশন তোমাদের এখানে দেখতে পাওয়া যায় কাদের না, রিপ্রোডাকশন তোমাদের এখানে যে মিউল, হিরোনি, তারপরে তোমাদের যে ওয়ার্কার হানি বি, এদের কিন্তু রিপ্রোডাকশন দেখতে পাওয়া যায় না, বাট তারা কিন্তু এখানে লিভিং এন্টিটিস। এখানে তোমাদের যেটা এখানে আন্ডারলাইন করো, এনসিইআরটি বইটা তোমরা এখানে আন্ডারলাইন করো যে এই বিভিন্ন যে অ্যাসেক্সুয়াল মিনস, এই যে অ্যাসেক্সুয়াল মিনসে যে রিপ্রোডাকশন করে কিভাবে, না ফাঙ্গি মানে যেগুলো ফাঙ্গাস বা ছত্রাক স্প্রেড ইজিলি ডিউ টু হচ্ছে মিলিয়ন অফ অ্যাসেক্সুয়াল স্পোর্স। যখন আমরা পরের চ্যাপ্টারে পড়বো ফাঙ্গাস নিয়ে, তখন আমি বলবো অ্যাসেক্সুয়াল কি কি স্পোর হতে পারে। এখন এখানে মনে রাখো ফাঙ্গাসগুলো তাহলে অ্যাসেক্সুয়াল স্পোরের মাধ্যমে বংশবিস্তার করে। লোয়ার অর্গানিজমস লাইক হয়ে যাচ্ছে ইস্ট এবং হাইড্রা, এরা বাডিং করে। প্ল্যানেরিয়া এবং ফ্ল্যাটওয়ার্ম এরা কিন্তু রিজেনারেশন দেখায় এবং ফ্র্যাগমেন্টেশন, মানে রিজেনারেশন হচ্ছে কোনো একটা বডি ফ্র্যাগমেন্ট থেকে। যে প্ল্যানেরিয়া বেসিক্যালি আমাদের কি করে, মনে করো এটা একটা প্ল্যানেরিয়া, মনে করো আমি এটা একটা প্ল্যানেরিয়া, এরকম দেখতে হয় প্ল্যানেরিয়া অনেকটা, এরকম দেখতে হয়, তার বডিটা এইভাবে স্প্লিট হয়ে যায়, দেখতে পাচ্ছ? তার বডিটা এইভাবে স্প্লিট হয়ে যায়, এটা একটা টোটাল প্ল্যানেরিয়া, এটা আমি প্যারেন্ট বলতে পারি। তার বডিটা এইভাবে খন্ড খন্ড হয়ে যায়, এরকম একটা খন্ড, এরকম একটা খন্ড, এরকম একটা খন্ড, এরকম একটা খন্ড, মানে এই যে এই বডিটা ধীরে ধীরে এখান থেকে খন্ড হয়ে গেল, এবং এই প্রতিটা খন্ড থেকে এক একটা নিউ প্ল্যানেরিয়ার কিন্তু জন্ম হয়। এইটার থেকে ধরো এরকম ভাবে পুরো একটা প্ল্যানেরিয়ার জন্ম নিয়ে এলো, এই মাঝখানের অংশটা থেকে আবার একটা পুরো এরকম প্ল্যানেরিয়ার জন্ম নিয়ে এলো। এইটাকে বলা হয় তোমাদের কিনা রিজেনারেশন ক্যাপাসিটি, মানে পুনর নির্মাণ করা যে কোনো একটা বডি পার্ট থেকে সম্পূর্ণ আবার প্রাণীটাকে উৎপন্ন করাটাকে আমরা এখানে রিজেনারেশন ক্যাপাসিটি বলতে পারি। দেখো এটা এখানে লেখা আছে, এ ফ্র্যাগমেন্ট অফ দ্য অর্গানিজমস হচ্ছে আমাদের এখানে রিজেনারেট দ্য লস্ট পার্ট অফ দ্য বডি এন্ড বিকেম দ্য নিউ অর্গানিজমস। এইভাবে প্ল্যানেরিয়া কিন্তু অ্যাসেক্সুয়াল ভাবে এখানে বংশবিস্তার করে। অ্যাসেক্সুয়াল মানেটা কি না, যেখানে কোনো গ্যামেট উৎপন্ন হবে না, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে কোনো ফার্টিলাইজেশন থাকবে না, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে কোনো মেটিং থাকবে না, কোনো ফিমেল বা কোনো মেল এদের মধ্যে যে মিটিং হয়ে যে কোনো অপত্য উৎপন্ন করবে বা কোনো অফস্প্রিং উৎপন্ন করবে সেটা কিন্তু হবে না। মানে এখানে উইদাউট গ্যামেট ফর্মেশনে কিন্তু তোমাদের এখানে একটা প্যারেন্ট থেকে আমাদের কিন্তু অফস্প্রিং চলে আসবে, তো এখানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু আমাদের বলে। নেক্সট দেখো, ফাঙ্গি বলছে ফিলামেন্টিয়াস অ্যালগি, তাহলে বিভিন্ন ফাঙ্গি যে হাইফি থাকে, যেমন দেখো আমাদের যদি বলি যে বিভিন্ন যে ফাঙ্গাস আমাদের থাকে, মনে করো এই যে ফাঙ্গাস, মনে করো এরকম যে ফাঙ্গাস গুলো হয়, এই ফাঙ্গাসের এই যে বাইরের দিকে এইভাবে হাইফি থাকে, যেগুলোকে মাইসেলিয়াম বলা হয়। এই হাইফি গুলো ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে বংশবিস্তার করতে, মানে হাইফি গুলো ভেঙে যায় এবং এই ছোট ছোট হাইফি গুলো আবার যখন মাটিতে পড়ে তখন আমরা কিন্তু নতুন ফাঙ্গাসের এইভাবে জন্ম দিয়ে দেয়, ঠিক আছে? একে কিন্তু আমাদের কিনা ফ্র্যাগমেন্টেশন বলে। ঠিক সেরকম আমাদের ফিলামেন্টিয়াস অ্যালগি, দেখো অ্যালগি আমরা যখন পড়বো তখন ডিটেলিং এ জানবো। এখন জেনে রাখো অ্যালগি মানে যেগুলো ফিলামেন্টিয়াস অ্যালগি, যেমন হচ্ছে তোমার স্পাইরোগাইরা, মানে এরকম ফিলামেন্টের মতো যে অ্যালগি গুলো দেখতে, মনে করি এরকম এরকম একটা অ্যালগি আছে, ঠিক আছে? এরকম অ্যালগি আছে, এগুলো ক্লোরোফিল আছে, এখানে একটা অ্যালগি আছে, মনে করো যেমন ক্ল্যামাইডোমোনাস আমরা জানি এক ধরনের অ্যালগি, যেটা হচ্ছে একটা সিঙ্গেল সেল অ্যালগি। এইভাবে ক্ল্যামাইডোমোনাস থেকে সিঙ্গেল সেল অ্যালগি, কিন্তু এটার কথা বলছি না, এখানে বলছি ফিলামেন্টিয়াস অ্যালগি। এই যে ফিলামেন্ট গুলোর এই মাঝখানের অংশগুলো ভেঙে যায় এবং সেই থেকে আবার নতুন অ্যালগির সৃষ্টি হতে পারে, এটাকে বলা হচ্ছে রিজেনারেশন ক্যাপাসিটি। ফিলামেন্টিয়াস অ্যালগি আছে, প্লাস হচ্ছে প্রোটিনিবা অফ দ্য মসেস, আমরা মস মানে হচ্ছে ব্রায়োফাইটা, আমাদের প্ল্যান্টের ক্ষেত্রে আমরা দেখেছি মস, তো ব্রায়োফাইটার একটা স্টেজ হচ্ছে প্রোটিনিমাস স্টেজ, সেই প্রোটিনিমাস স্টেজ অফ দ্য মসেস এটাও কিন্তু আমাদের রিজেনারেশন ইজিলি মাল্টিপ্লাই বাই দ্য ফ্র্যাগমেন্টেশন। তাহলে এই যে ফ্র্যাগমেন্ট মানে বিভিন্ন খণ্ডকে বিভক্ত হয়ে যায় এবং সেখান থেকে আবার নতুন প্রাণীর সৃষ্টি, সেখান থেকে নতুন ফাঙ্গাস, নতুন প্রাণী, নতুন আমাদের প্লান্টের সৃষ্টি করে, নতুন মসেস সৃষ্টি করে, এটাও কিন্তু একটা অ্যাক্সেসুয়াল মেথড। এইবারে দেখো খুব ইন্টারেস্টিং, হোয়েন ইট ইজ কাম টু হচ্ছে ইউনিসেলুলার অর্গানিজম লাইক ব্যাকটেরিয়া, ইউনিসেলুলার অ্যালগি, অ্যামিবা, যেমন ইউনিসেলুলার অ্যালগি হচ্ছে এটা ক্ল্যামাইডোমোনাস, বলেছিলাম ইউনিসেলুলার অ্যালগি। এই ক্ল্যামাইডোমোনাস হচ্ছে ইউনিসেলুলার, প্লাস অ্যামিবা, মনে করো এমনি একটা করে অ্যামিবা আছে, এই অ্যামিবা এগুলো তো ইউনিসেলুলার। এই ইউনিসেলুলার অ্যালগি বা অ্যামিবা এদের ক্ষেত্রে কিন্তু রিপ্রোডাকশনের গ্রোথটা কিন্তু সিনোনোমাস, কারণ এদের যেটাই রিপ্রোডাকশন সেটাই হচ্ছে গ্রোথ, যেটা বলেছিলাম আগেরবার। এই রিপ্রোডাকশন ইজ সিনোনোমাস উইথ গ্রোথ, দেখেছো তো এনসিইআরটি লাইনটা, এই লাইনটা থেকে কোশ্চেন আসে। রিপ্রোডাকশন ইজ সিনোনোমাস উইথ গ্রোথ, মানে ইনক্রিজ দ্য নাম্বার অফ দ্য সেল, ইনক্রিজ দ্য নাম্বার অফ দ্য সেল যেটা, সেটাই তাদের রিপ্রোডাকশনও, সেটা তাদের গ্রোথও। উই হ্যাভ অলরেডি ডিফাইন্ড দ্য গ্রোথ ইজ হচ্ছে কিন্তু ইকুইভ্যালেন্ট টু ইনক্রিজ দ্য সেল নাম্বার, এখানটা তোমরা রিডিং করে নেবে, ওই জিনিসটা এখানে ব্যাখ্যা করা আছে। কিন্তু দেখো এখানটাতে আমরা বলতে পারি যে মেনি অর্গানিজম ডু নট হচ্ছে কিনা আমাদের রিপ্রোডিউস, যেমন হচ্ছে মিউল, স্টেরাইল ওয়ার্কার বি, ইনফার্টাইল কাপেল, এরা কিন্তু রিপ্রোডাকশন করতে পারে না, বাট এরা কিন্তু লিভিং এন্টিটিস, তাই কিন্তু রিপ্রোডাকশন অলসো ক্যান নট বি হচ্ছে ইনক্লুসিভ ইভেন ডিফাইন ক্যারেক্টারিস্টিক্স, মানে রিপ্রোডাকশনে কিন্তু কোনো একটা ডিফাইন ক্যারেক্টারিস্টিক্স নয়, এটা কিন্তু জাস্ট একটা প্রপার্টি অফ দ্য লিভিং বিং। ওকে, দেখো আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা সম্বন্ধে
আগের বার জানলাম। এবং ভেজিটেটিভ সাধারণত প্লান্টের দেখতে পাওয়া যায়, ভেজিটেটিভ রিপ্রোডাকশন প্লান্টের দেখতে পাওয়া যায়। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে মেটাবলিজম। মেটাবলিজম কিন্তু একটা ডিফাইনিং প্রপার্টি অফ দ্য লিভিং অর্গানিজম। দেখো খুব ইন্টারেস্টিং এখানে ইনসাইটিভ তোমাদের লেখা আছে, এটা হচ্ছে ডিফাইনিং প্রপার্টি, এটা হচ্ছে এখানে একটা ডিফাইনিং প্রপার্টি অফ দ্য লিভিং অর্গানিজমস। কারণ যে কোনো প্রাণী, এককোষী হোক বহুকোষী হোক, যে কোনো জীবিত প্রাণীর মধ্যে কিন্তু মেটাবলিজম দেখতে পাওয়া যায়। এখন তোমরা বলে মেটাবলিজম কি, তাহলে মেটাবলিজম আমাদের শরীরে দেখো যে বিভিন্ন মানে বলতে পারো যখন রান্নার সময়, মনে করো রান্নার সময় যে যে প্রসেসগুলো অ্যাপ্লাই করি, নুন দিই, মশলা দিই, এই টাইপের যে বিভিন্ন যে প্রসেসগুলো অ্যাপ্লাই করি, সেই সম্পূর্ণ প্রসেসগুলো একসাথে আমরা মেটাবলিজম বলতে পারি। মানে আমাদের যে কোনো একটা জীব, মনে করো কোনো একটা এরকম এককোষী জীব আছে অ্যামিবা, সেটা তো কোষটার ভিতরে বিভিন্ন অর্গানিলস মানে বিভিন্ন রকম কোষ অঙ্গাণু দেখতে পাওয়া যায়, যেটা তোমরা আগেই পড়ে এসছো 9-10-এ। কোষ অঙ্গাণু দেখতে পাওয়া যায়, সেই কোষ অঙ্গাণুগুলো কিভাবে কি করে থাকে না, কোষ অঙ্গাণুর মধ্যে বিভিন্ন রকম আমাদের কেমিক্যাল জিনিস থাকবে, বায়োমলিকুলস থাকবে। যেমন তাদের মধ্যে বিভিন্ন রকম যে বায়োমলিকুলের যে স্ট্রাকচারগুলো তোমরা এখানে দেখতে পাবে, নাইট্রোজেনের বিভিন্ন স্ট্রাকচার দেখতে পাবে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলোতে বিভিন্ন স্ট্রাকচার থাকে। মানে প্রত্যেকটা কেমিক্যাল বায়োকেমিক্যাল দ্বারা কিন্তু আমাদের গঠিত হয় প্রত্যেকটা অর্গানিল বলো, প্রত্যেকটা তোমাদের যে কোনো জৈব উপাদান বলো, এবং তাদের মধ্যে সর্বদা কিন্তু একটা বায়োকেমিক্যাল রিয়েকশন কিন্তু অলওয়েজ চলতে থাকে। মানে মেটাবলিজম আমরা বলতে পারি যে জৈব রাসায়নিক যে বিক্রিয়া, যেটা আমরা বলতে পারি বায়োকেমিক্যাল যে রিয়েকশন, তাহলে বায়োকেমিক্যাল রিয়েকশনস, দ্য সাম অফ বায়োকেমিক্যাল রিয়েকশন, মানে আমাদের শরীরে যা কিছু বায়োকেমিক্যাল রিয়েকশন ঘটে সেটা সমষ্টিটাকে আমরা বলতে পারি মেটাবলিজম। ক্লিয়ার? মানে আমাদের শরীরে বিভিন্ন রকম মেটাবলিজম সর্বদাই কিন্তু চলছে, এবং যে কোনো প্রাণীর ক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য, যে কোনো জীবের ক্ষেত্রে সেটা প্রযোজ্য, সেটা উদ্ভিদ হোক, ছত্রাক হোক, এককোষী হোক, বহুকোষী হোক, যে কোনো জীবের ক্ষেত্রে মেটাবলিজম কিন্তু প্রযোজ্য। তাহলে এখন তোমরা বলবে যে টেস্ট টিউব, যে ইনভিট্রো ফার্টিলাইজেশন বা টেস্ট টিউবে বা কোনো ল্যাবরেটরিতে, মনে করে এই একটা তোমাদের টেস্ট টিউব আছে, এই টেস্ট টিউবে তোমাদের যখন কোনো প্লান্ট গ্রো করা হয়, বা টেস্ট টিউবে যখন মাইক্রো প্রোপাগেশন করা হয়, এই টেস্ট টিউবে যখন কোনো আমাদের মনে করে একটা পুং গেমের নিলাম, একটা স্ত্রী গেমের নিলাম, মনে করে একটা পুং গেমের নিলাম, একটা স্ত্রী গেমের নিলাম, সেখানে যে টেস্ট টিউব বেবি যে তৈরি করা হয়, সেগুলো তাহলে কি, সেগুলো তো কোনো প্রাণী নয় বা সেটা কোনো জীব নয়। তো সেই টেস্ট টিউবের মধ্যে তোমাদের যে বিক্রিয়াগুলো চলছে সেটা কি, এখানে এনসিইআরটি আমাদের বলেছে একটা খুব সুন্দর লাইন, যে টেস্ট টিউবের মধ্যে বা ইনভিট্রো হবে, মানে যেটা আমাদের আর্টিফিশিয়াল ভাবে যেটা আমরা তৈরি করব কোনো ল্যাবরেটরির ক্ষেত্রে, তাহলে কোনো ল্যাবরেটরিতে যেটা আমরা করবো সেটা কিন্তু কোনো লিভিং অর্গানিজমস নয়। ল্যাবরেটরিতে যেটা ইনভিট্রো ভাবে করা হবে, ইনভিট্রো এই টার্মগুলো কিন্তু তোমাদের এখন থেকে শিখতে হবে। ইনভিট্রো আর ইনভিভো মানে কোনো অর্গানিজম মধ্যে ইনভিট্রো ভাবে যেটা করা হবে সেটা কিন্তু কোনো লিভিং থিং নয়, ইট ইজ নট এ লিভিং থিং, ইজ নট এ লিভিং থিং, বাট, এখানে খুব সুন্দরভাবে বলেছে বাট, এখানে কোশ্চেন আসবে লাইনটা থেকে, বাট এটা কিন্তু একটা লিভিং রিয়েকশন, শিওরলি এ লিভিং রিয়েকশন। দেখো ইনসাইটটিতে তোমাদের দেখাই আমি, এই তো আমরা এখানে পড়ছি মেটাবলিজম, অ্যানাদার ক্যারেক্টারিস্টিক ইজ মেটাবলিজম অল দ্য অর্গানিজমস, যেহেতু বিগ মলিকিউল যে মলিকিউল বায়োমলিকিউল দেখতে হয়, যে কনভার্সেশন কেমিক্যাল আমাদের রিয়েকশন মেটাবলিজম বলা হয়। এখানে দেখো the chemical reactions occurs in your body is called metabolism, এটা তোমরা স্টাডি করে নেবে, যেটা বলেছি সেটা এখানে লেখা আছে। নো লিভিং অবজেক্ট এক্সিবিট ক্যান মেটাবলিজম, দেখতে পাচ্ছ তো, কোনো অবজেক্ট আমাদের লিভিং জিনিস মেটাবলিজম ছাড়া কিন্তু থাকতে পারে না। তাই মেটাবলিজম ডেমোস্ট্রেটেড আউটসাইড অফ দ্য বডি, এই যে মেটাবলিজম ডেমোস্ট্রেটেড আউটসাইড অফ দ্য বডি, মানে আমাদের দেহের বাইরে যে মেটাবলিজম গুলো করা হয়, আইসোলেটেড আমাদের মেটাবলিজম রিয়েকশন যেগুলো হচ্ছে কিনা আমাদের ইনভিট্রো মেটাবলিজম রিয়েকশন, সেগুলো লিভিং ও নন লিভিং, সেগুলো নাইদার লিভিং নট নন লিভিং, সেগুলো এখানে কি বলতে চাইছে, neither living neither living not non living, neither living non living। তো সেগুলো বেসিক্যালি কি, তো সেগুলো বেসিক্যালি হচ্ছে এক্সেপশনস।
আইসোলেটেড আমাদের এগুলো হচ্ছে এক একটা শিওরলি লিভিং রিয়েকশন, এই লাইনটা দেখো, বাট শিওরলি এ লিভিং রিয়েকশন, সেগুলো কিন্তু নট লিভিং থিং বাট শিওরলি এ লিভিং রিয়েকশন, এই লাইনটা তোমরা হাইলাইট করে নেবে, এই লাইনটাতে কোশ্চেন আসতে পারে। এবং সেলুলার অর্গানাইজেশন হচ্ছে ডিফাইনিং ফিচার অফ দ্য লাইফ ফর্ম, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে সেলুলার যে অর্গানাইজেশন এটা কিন্তু ডিফাইনিং প্রপার্টি অফ দ্য লাইফ ফর্ম, এটা কিন্তু এক লাইন এখানে তোমাদের দেওয়া আছে। বেসিক্যালি কি বলতে চাইছে না, আমাদের যে সেলুলার অর্গানাইজেশন মানেটা কি, সেলুলার অর্গানাইজেশন মানে হচ্ছে আমাদের যে বায়োমলিকুলস থাকে, তাহলে প্রথমে আমাদের এখানে দেখো বায়োমলিকুলস থাকে। বায়োমলিকুলস মানে যে বিভিন্ন রকম যে কেমিক্যাল আমাদের যে মলিকুলগুলো দেখতে পাচ্ছি, নাইট্রোজেন, কার্বন, এদের নিয়ে যে পিউরিন, পিরিমিডিন, যে ডিএনএ, আরএনএ, বিভিন্ন বায়োমলিকুলসগুলো দেখতে পাবে তোমরা। এইগুলো দিয়ে আমাদের বিভিন্ন রকম সেল অর্গানিজম বা কোষ অঙ্গাণু গঠিত হয়। তো আমি বাংলাতেই লিখছি, ঠিক আছে, কোষ অঙ্গাণু তোমাদের এখানে গঠন করে, ঠিক আছে, এটাকে আমরা সেল অর্গানিজ বলি। সেই কোষ অঙ্গাণু থেকে আমাদের কোনো একটা কোষের তৈরি হয়, কোনো একটা কোষ তৈরি হয়, মানে এখানে সেল তৈরি হয়। সেই সেল থেকে আমাদের কি আসে, টিস্যু আসে, যেটা তোমরা কলা বলি। টিস্যু থেকে আমাদের কি আসে না, কোনো একটা অর্গ্যান আসে, যাকে আমরা অঙ্গ বলি। অর্গ্যান থেকে আমাদের কোনো একটা সিস্টেম আসে, তোমরা আগেই পড়েছো ছোটবেলায়, এরা বলি আমরা তন্ত্র। যেমন ধরো কোনো একটা কোষ, মনে করো আমরা স্টোমাক, যেটা আমাদের পাকস্থলীর কোনো একটা কোষ থেকে আমাদের টিস্যু আমাদের উৎপন্ন করলো, মনে করো আমাদের স্টোমাকের মধ্যে একটা আবরণী কলা উৎপন্ন করলো, সেইখান থেকে আমরা স্টোমাক রূপে অঙ্গটা পেলাম, এবং সেই স্টোমাকটা আমাদের পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেমের অন্তর্ভুক্ত। এই যে সিকোয়েন্সটা, এটা কিন্তু একটা যে কোনো জীবিত প্রাণীর ক্ষেত্রে, জীবিত জীবের ক্ষেত্রে কিন্তু এখান থেকে আমরা লক্ষ্য করতে পারবো। এটা কিন্তু কোনো মৃত বা কোনো ইয়ের ক্ষেত্রে, মৃত জীবের ক্ষেত্রে তো সবগুলো এগুলো অকেজ হয়ে যায়, সবগুলো এগুলো কাজ করা বন্ধ করে দেয়, এই সম্পূর্ণ একটা জীবের ক্ষেত্রে কিন্তু এটা আমরা কিন্তু দেখতে পাবো। তাই সেলুলার অর্গানিজমস কিন্তু আমাদের একটা ডিফাইনিং প্রপার্টি অফ লিভিং এন্টিটিস। আবার দেখো কনসিয়াসনেস মানেটা আমাদের কি, এই কনসিয়াসনেস ইজ দেয়ারফর এ ডিফাইনিং প্রপার্টি অফ দ্য লিভিং অর্গানিজমস। কনসিয়াস মানে হচ্ছে আমাদের নেচারের সাথে আমাদের যে ইন্টারেক্ট করার ক্ষমতা, মানে তোমাকে এই যে স্পর্শ করে দিলাম, লজ্জাপতি গাছের পাতাকে স্পর্শ করলে যেটা গুটিয়ে নেয়, অথবা আচমকা তোমাদের যেটা আমাদের স্টিমুলাস কোনো একটা প্রোভাইড করলে, আমাদের গরমের নেচারটা গরম হলে আমাদের গরম লাগে, নেচার ঠান্ডা হলে ঠান্ডা লাগে, মানে আমাদের দেহটা সেভাবে রিয়েক্ট করে, মানে একটা পরিবেশের সঙ্গে আমাদের যে সংযোগ স্থাপন করাটা, তাকে আমরা কনসিয়াসনেস বলি, মানে আমরা সর্বদা জাগ্রত থাকি, মানে এটা নেচারের সঙ্গে জাগ্রত। প্রতিটা জীব, একটা অ্যামিবা থেকে আরম্ভ করে একটা ব্যাকটেরিয়া থেকে একটা কুকুর, হাতি, বিড়াল, ছাগল, মানুষ, প্রত্যেকটা জীবই কিন্তু নেচারের সাথে ইন্টারেক্ট করে, প্রত্যেকটা জীবই কিন্তু নেচারের সাথে একটা সম্পর্ক স্থাপন করে, সেটা কিন্তু একমাত্র লিভিং প্রপার্টিরই অন্তর্ভুক্ত, এবং এটা কিন্তু একটা ডিফাইনিং প্রপার্টি। তাই কনসিয়াসনেসটা কিন্তু একটা আমাদের ডিফাইনিং প্রপার্টি। একমাত্র হিউম্যান বিং এর ক্ষেত্রে সেলফ কনসিয়াসনেস দেখতে পাই, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এটা কোশ্চেনে এসছে। হিউম্যান বিং এর ক্ষেত্রে কিন্তু একমাত্র সেলফ কনসিয়াস মানে অ্যাওয়ার অফ হিমসেলফ, মানে নিজস্বতা বা নিজের যে জাগ্রত, মানে স্বয়ং জাগরণ যেটা বলে, মানে আমরা নিজে নিজেকে চিনি, নিজে নিজেকে বুঝি, এবং নিজের অস্তিত্ব নিজে ফিল করতে পারি, এটা একমাত্র হিউম্যান বিং এর ক্ষেত্রে পসিবল হয়। তার মধ্যে সেলফ কনসিয়াসনেস অনলি সিন ইন দ্য হিউম্যান বিং, এই লাইনটা ইম্পর্টেন্ট, এটা তোমরা এখানে, মানে বাকি এখানটা তেমন কিছু নেই, এগুলো তোমরা জাস্ট রিডিং করবে, আর যে কথাগুলো বললাম ওগুলোই লেখা আছে। তাহলে এই ছিল তোমাদের এখানে ফার্স্ট পার্ট, যে হোয়াট ইজ দ্য লিভিং এবং লিভিং এন্টিটিস আমাদের কি, এখানটাতে কিছু নেই এই পোর্শনটাই। এরপরে যে আমরা যে পার্টটাতে সেকেন্ড পার্টটাতে আমরা নেক্সট ভিডিওতে আপলোড করব। তোমরা লাইক কমেন্ট করবে যে তোমাদের কোনখানে কি ডাউট এসছে, এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপটাতে অবশ্যই তোমরা এখানে জয়েন হয়ে যাবে, সেখানে আমরা এই বিষয়ে কোশ্চেন আপলোড করব। নেক্সট আমাদের যে পার্টটা আছে সেটা ট্যাক্সোনমি এবং যে ডাইভার্সিটি, মানে তোমাদের জীব বৈচিত্র্য নিয়ে আমরা এখানে আলোচনা করবো, আর একটা ক্লাস হলে চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে যাবে। তাহলে আজকের জন্য থ্যাংক ইউ, টাটা। আর আমরা এখানে তো আমরা পড়িয়ে দিলাম, তো কনসিয়াসনেসটা কিন্তু আমরা এখান থেকে জানলাম। নেক্সট হচ্ছে আমাদের একটা কনসিয়াসনেসটা কিন্তু একটা এখানে ডিফাইনিং প্রপার্টি, এটা কিন্তু ডিফাইনিং প্রপার্টি। আর যেটা তোমরা এখানে নোট নোট করে রাখো, সেলফ কনসিয়াসনেস, এটা কিন্তু অনলি সিন ইন হিউম্যান বিং, এটা তোমরা খাতায় নোট করে রাখো, এটা কোশ্চেন আছে। যত তোমাদের ক্লাস এগিয়ে যাবে, আমি প্রতিটাতেই তোমাদের মনে রাখার পদ্ধতি, তোমাদের বিভিন্ন শর্ট টিপস সবকিছু তোমাদের বলে বলে যাব, তোমরা নোট করে করে যাবে। অল দ্য বেস্ট।